আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মিস আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? মিস আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা অনেকেই চলে এসেছি এখন ক্লাসে। তো সবাই কেমন আছো? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো জি আমাদের মিস আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাস, তাই তো? আমরা জি মিস। ব্যাকরণের একটা বিষয় নিয়ে পড়ছিলাম। কি বিষয় গত ক্লাসে আলোচনা করেছি? কে বলতে পারবে? মিস শব্দার্থ। মিস শব্দার্থ। হ্যাঁ, শব্দার্থ। শব্দার্থ হচ্ছে আমাদের অধ্যায়টির নাম। আমরা পড়ছিলাম সমার্থক শব্দ নিয়ে। তো সমার্থক শব্দগুলো সবাই জি মিস। পড়েছো বাসায়? একটু পড়া ধরবো বলেছিলাম আজকে। জি মিস। আচ্ছা, দেখি তোমরা কে কতটুকু পড়েছো। একটু প্রশ্ন জিজ্ঞাসা করি তোমাদের। খুব সহজ, তোমরা পারবে। দেখো, আমি প্রথমে জিজ্ঞেস করি, মানে ওপেন কোশ্চেন আর কি। যে পারবে সে হাত তুলবে। হ্যান্ড রেজ করতে পারো? জুমে হ্যান্ড রেজ কিভাবে করতে হয় জানো? জি মিস। জি মিস। মিস ঠিক আছে, তাহলে যে পারবে সে হ্যান্ড রেজ করবে। আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করছি, আগুন শব্দের 5টি প্রতিশব্দ বলো। আচ্ছা, সবার আগে হাত তুলেছে জান্নাতুল ফেরদৌস, বলো। জান্নাতুল বলো। জি মিস। অগ্নি, অনল, ও অগ্নি, অনল, আগুন, বহি আর হচ্ছে মিস বৈশানর। হ্যাঁ, বৈশানরের আগে কি বললে? বহি বা বহি, ওটার উচ্চারণটা মিস সঠিক বলতে উচ্চারণ হচ্ছে বনহি। বলো বনহি। জি মিস। বনহি। হ্যাঁ, গুড। আচ্ছা, এরপরে ইচ্ছা শব্দের 5টি প্রতিশব্দ বলো। কে বলতে চাও? আচ্ছা, নওশিন নাওয়াল বলো।
জি মিস। ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাঞ্ছা, স্বাদ। গুড। তুমি কি আমাকে দাঁড়াও, আকাঙ্ক্ষা দিয়ে একটি বাক্য রচনা করে বলতে পারবে? জি মিস। বলো। মিস বইয়ে যেটা ছিল সেটাই বলি। তুমি নিজে বানিয়ে বললে ভালো হয়। পারবে? ওকে মিস। চেষ্টা করো। আমার আকাঙ্ক্ষার শেষ নেই। আচ্ছা, হ্যাঁ হয়েছে। গুড। এরপরে প্রশ্ন, আচ্ছা, এরপরে চাঁদ। চাঁদ শব্দটির 5টি প্রতিশব্দ বলবে। আচ্ছা, নুরুন নাহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস। আসসালাম। নুরুন নাহার, বলো চাঁদ শব্দটির 5টি প্রতিশব্দ। চন্দ্র, চাঁদ, শশাঙ্ক, শশধর, শশী। ভেরি গুড। তুমি শশধর দিয়ে একটি বাক্য রচনা করো তো। শশধরের পুরো আলোয় পুরো পৃথিবী আলোকিত হয়। হ্যাঁ, এখানে পূর্ণ কথাটি বললে সুন্দর হয়। শশধরের পূর্ণ আলোয়। ঠিক আছে, হয়েছে, তোমার বাক্য হয়েছে, সুন্দর হয়েছে। জি মিস। এরপরে জিজ্ঞাসা করব, আচ্ছা, এরপরে পানি। পানি শব্দের প্রতিশব্দগুলো বলবে কে? নূরে জান্নাত। জল, পয়ং, পানি, বাড়ি, সলিল। ভেরি গুড। আচ্ছা, তুমি এবার বাড়ি দিয়ে একটি বাক্য রচনা করে দেখাও আমাদের। বর্ষার বাড়ি ধারায় পৃথিবী সজীব হয়ে ওঠে। আসসালামু আলাইকুম মিস। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হয়েছে, সুন্দর বাক্য হয়েছে। তো এইভাবে আমাদের পড়তে হবে। তোমরা পড়াশোনা করেছো, কিন্তু সবাই মনে হয় করনি, পড়াটা শেষ করনি। আমি নেক্সট ক্লাসেও পড়া ধরবো, সেদিন যেন প্রত্যেকের কাছ থেকে আমি পড়াটা পাই। ঠিক আছে? তো তোমরা যারা পড়েছো নূরে জান্নাত, তারপর আরো কারা কারা বললে? নূর নাহার বলেছো। তো তোমরা পড়েছো, বুঝতে পারলাম। তো আমরা আজকে আমাদের, মিস। বলো। মিস আমি রেজ হ্যান্ড করেছি মিস, কিন্তু মিস আপনি আমার ধরেননি। আচ্ছা, তাহলে এখন তুমি উত্তর দিতে পারো। নূর নাহার, তুমি বলো গৃহ শব্দটির 5টি প্রতিশব্দ। গৃহ। হ্যাঁ। মিস গৃহ তো পারবো না। ও মিস মনে পড়ছে, আলোয়, হ্যাঁ, বলো। গৃহ, ঘর, ধাম, বাড়ি। গুড। একটা বাক্য রচনা করে দেখাও যে কোনো একটা শব্দ দিয়ে। গৃহ শব্দ দিয়েই করবো মিস। করতে পারো। গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। আচ্ছা, এটা তো বইতেই দেয়া ছিল, তুমি নিজে একটি বানিয়ে বলতে পারবে বাক্য? নিজে? হ্যাঁ, চেষ্টা। চেষ্টা করতে পারি। কি হয় মিস, আমি একটু ভাবি, তারপর আপনারে বলি। আচ্ছা, ভাবো। তো আমরা আজকে পরবর্তী অংশে যাব। আমাদের আরো কিছু শব্দার্থ রয়েছে, শব্দার্থের মধ্যে প্রতিশব্দ আর কি, আমাদের আরো কিছু প্রতিশব্দ পড়া রয়েছে বাকি। আমরা আজকে সেগুলোর আলোচনায় যাব। বইটা দেখছি, তোমাদের জন্য বের করছি বইটা। আমরা 10 নম্বর পর্যন্ত পড়েছিলাম, অর্থাৎ পানি। এরপরে আছে
অর্থ, অর্থ কথাটির এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থ শব্দটি এখানে টাকা বা পয়সা, হ্যাঁ, এই অর্থে ব্যবহৃত হয়েছে। তো অর্থ শব্দটির আরো কয়েকটি সমার্থক শব্দ রয়েছে। একটা হচ্ছে কড়ি, টাকা, দৌলত, ধন। অর্থ দিয়ে কি লেখা আছে বাক্য দেখো, জগতে অর্থই সকল অনর্থের মূল। এরপরে আছে কড়ি, পার ঘাটেতে এসে দেখি পারের কড়ি নাই, মানে নৌকা দিয়ে পারাপার করা হয় যেখানে, সেই ঘাটে এসে দেখা গেল যে পার হওয়ার মতো কড়ি নেই, অর্থাৎ টাকা নেই। এরপরে আছে টাকা, টাকা হলে বাঘের দুধও মেলে। এরপরে আছে দৌলত, দৌলত পানিতে ফেলে নেকি করো। এরপরে আছে ধন, ধনের মানুষ বড় নয়, মনের মানুষ বড়, অর্থাৎ যার অনেক সম্পদ আছে সে বড় নয়, বরং যার মনটা যার বড় সেই হচ্ছে বড় মানুষ। তো এরপরে 12 নম্বরে কি আছে শব্দগুলো সবাই বলো তো। গান, গান, নদী, তরঙ্গিনী, নদী, প্রবাহিনী। হ্যাঁ, এই সবগুলো একটি অর্থকে প্রকাশ করছে, সেটা হচ্ছে নদী। গাং, গাং অর্থ নদী, মরা গাঙে বান এসেছে, অর্থাৎ গাংটি, নদীটি শুকিয়ে গিয়েছিল, সেখানে এখন পানি এসেছে, বান মানে বন্যা। তটিনী, তটিনীর তরঙ্গে ভাসালাম এবার ভেলা। তটিনী অর্থ নদী আর তরঙ্গ হচ্ছে ঢেউ। নদী, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। প্রবাহিনী, প্রবাহিনী অর্থ একই, নদী। প্রবাহিনী ছুটে চলে সাগরের পানে। আমরা সবাই জানি নদী, সকল নদী কোথায় পতিত হয়? আমরা ভূগোলে পড়েছি সাগরে, সাগরে, সাগরে। সেটাই এখানে বলা হয়েছে। এরপরে দেখো 13 নম্বর, জন, নর, মানব, মানুষ, লোক। এর অর্থ, সবগুলো শব্দের অর্থ হচ্ছে মানুষ। যেমন জন, জনগণ সকল ক্ষমতার উৎস। এরপরে আছে নূরে জান্নাত, কি কিছু বলতে চাও? হ্যান্ড রেজ করেছো, কিছু বলতে চাচ্ছ? মিস পড়া বলার সময় যে হ্যান্ড রেজ করেছিলাম ওইটাই। আচ্ছা ঠিক আছে। দেখো, নর, নর বানরের যুদ্ধে রাবণ নিহত হয়। এটা হচ্ছে একটা কাহিনী থেকে নেয়া, রামায়ণ নামে একটি কাহিনী আছে, সেখানে নর এবং বানরের যুদ্ধ হয়েছিল, মানে মানুষ এবং বানরের যুদ্ধ। সেই যুদ্ধে রাবণ বলে একটি চরিত্র ছিল, সে নিহত হয়। এরপরে মানব, বিজ্ঞানীরা মানব জাতির কল্যাণে নিরলস গবেষণা করে চলেছেন। মানব অর্থ মানুষ। এরপরে আছে মানুষ, মানুষ সৃষ্টির সেরা জীব। লোক, লোক দিয়ে কি বাক্য রচনা দেখো, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালানা আমার, এটা একটা গানের লাইন। এই যে দেখো 13 নম্বরে আমরা 5টি শব্দ দেখছি, এগুলো একে অপরের সমার্থক শব্দ। এর অর্থ হচ্ছে, প্রতিটার অর্থই হচ্ছে মানুষ। এরপরে 14তে আছে পর্বত, পর্বত, গিরি, পাহাড়, ভূধর, শৈল, সবগুলো শব্দ একটাই অর্থ নির্দেশ করে, সেটা হলো পাহাড়। দেখো পর্বত দিয়ে আমাদের কি বাক্য আছে, পর্বতমালা আকাশের পানে চাহিয়া না কহে কথা। এটা একটা কবিতার চরণ, দেখে মনে হচ্ছে যে পর্বতমালা আকাশের দিকে তাকিয়ে আছে চুপ করে, কোনো কথা বলছে না। এরপরে আছে গিরি, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, এটা কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন। গিরি অর্থ পাহাড়। পাহাড়, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, এটাও নজরুলের একটি গানের লাইন, সেখানে মনে হচ্ছে কবির কাছে যে পাহাড় যেন আকাশে হেলান দিয়ে ঘুমোচ্ছে। এরপর আছে ভূধর, ভূধর শব্দের অর্থ হলো পাহাড়। আছো অনল অনিলে চির নভ নীলে
ভূধর সলিলে গহনে, এটি একটি গানের লাইন। এরপর আছে শৈল, শৈল শৃঙ্গ তুষারে ঢাকা পড়েছে। শৃঙ্গ মানে হচ্ছে চূড়া, তো শৈল শৃঙ্গ মানে কি দাঁড়ালো তাহলে? পাহাড়ের চূড়া। পাহাড়ের চূড়া। তো পাহাড়ের চূড়া তুষারে ঢাকা পড়েছে, মানে শীতকালে যখন তুষার পড়ে তখন সেই তুষারে পাহাড়ের যে চূড়া অর্থাৎ শৈল শৃঙ্গ সেটি ঢেকে গেছে। এরপরে আমরা দেখব 15 নাম্বার, পাখি। পাখি সব করে রব, রাতি পোহাইল। রব অর্থ হচ্ছে আওয়াজ, মানে পাখিরা কিচিরমিচির ডাকাডাকি করছে সেটা। খগ, এই শব্দটির অর্থ পাখি। ময়ূর, ময়ূরী, সারি, সুখ আদি খগ, মানে এরা হচ্ছে আদি মানে প্রাচীন পাখি। খেচর, খেচর শব্দের অর্থ পাখি। খেচর চলেছে উড়ে নৈরিত কোণে। এরপরে আছে পঙ্খী, উইরা যায় রে হংস পঙ্খী, পইরা রয় রে ছায়া। পঙ্খী শব্দটার সাথে তোমরা পরিচিত, পঙ্খী শব্দের অর্থ পাখি। বিহঙ্গ, যাবার সময় হলো বিহঙ্গের, বিহঙ্গ শব্দের অর্থ পাখি। তো আমরা 15 নাম্বার পর্যন্ত আসলাম, এবার একটু রিভিশন দেই। দেখো 11তে আছে টাকা, টাকা শব্দটির সমার্থক শব্দ কি কি সমার্থক আছে বলো তো সবাই? অর্থ, কড়ি, টাকা, দৌলত, ধন। হ্যাঁ। এরপরে আছে নদী, নদীর সমার্থক শব্দ কি কি আছে? গাং, তটিনী, তরঙ্গিনী, নদী প্রবাহিনী। হ্যাঁ। আর অনেক সময় কিন্তু তোমরা ভুল করে ফেলো, এই যে তরঙ্গিনী আর তরঙ্গ এই দুটো শব্দের মধ্যে কোনটা নদী কোনটা ঢেউ, এটা অনেক সময় তোমরা ভুলে যাও। তরঙ্গিনী শব্দের অর্থ হচ্ছে নদী, আর তরঙ্গ শব্দের অর্থ হলো ঢেউ। মনে থাকবে সবার? জি মিস। আচ্ছা, এরপরে আছে 13তে আছে মানুষ বা জন, মানব, এগুলোর প্রতিশব্দ। কয়টি প্রতিশব্দ আছে সবাই শব্দগুলো বলো? জন, জন, নর, মানব, মানুষ, লোক। হ্যাঁ, এগুলো হচ্ছে মানুষ বা মানব শব্দগুলোর প্রতিশব্দ। এরপরে আমরা পেয়েছি পর্বত, পর্বত শব্দের কি কি সমার্থক শব্দ আছে? পর্বত, গিরি, পাহাড়, ধূসর, শৈল। ঠিক আছে। এরপরে আছে পাখি, পাখি দিয়ে কি কি আছে? পাখি, পঙ্খী, বিহঙ্গ। গুড। এই কয়টা হলো আমাদের পাখি শব্দের সমার্থক শব্দ। তো আমরা এই সমার্থক শব্দগুলো শিখব এবং সেই সাথে এর বাক্যে প্রয়োগও দেখব। এরপরে দেখি আরো অনেকগুলো সমার্থক আছে আমাদের জন্য, যেমন 16 নম্বরে আছে পৃথিবী। আমরা যে গ্রহটাতে বাস করি সেই গ্রহটার নাম কি? পৃথিবী। তো পৃথিবীর 6টা সমার্থক শব্দ এখানে দেয়া আছে। পৃথিবী, জগৎ, ধরা, বসুন্ধরা, বিশ্ব, ভুবন, 6টি আছে। পৃথিবী দিয়ে বাক্য কি আছে আমরা পড়ি? পৃথিবীর প্রায় 25 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। এরপরে আছে জগৎ, এই জগতে আমার আপন বলতে কেউ নেই। এইখানে একটু লক্ষ্য করো, জগৎ যখন বলবো তখন আমরা খণ্ড ত দিয়ে লিখব। জগৎ বানানটি লক্ষ্য করো, খণ্ড ত দিয়ে লেখা। আর যখন আমরা বাক্যে ব্যবহারের জন্য কোনো বিভক্তি যুক্ত করব, যেমন জগৎ শব্দটির সাথে যুক্ত হয়েছে এ বিভক্তি, এই জগতে, দেখো জগতে বলেছে, যখন জগতে লিখব তখন কিন্তু খণ্ড ত দিব না, তখন আমরা তয় একার দিয়ে লিখব। এই বানানটা লক্ষ্য রাখতে হবে। এই জগতে
আমার আপন বলতে কেউ নেই। এরপরে আছে ধরা। ধরা অর্থ পৃথিবী। এই ধরা অর্থ কিন্তু কাউকে ধরে আনা সেটা নয়। হ্যাঁ, বানান একই, যেমন হাত ধরা। হাত ধরাধরি করে তোমরা বেড়াতে যাচ্ছ বাগানে বন্ধুরা। তো ওই বানান আর এই বানান একই, কিন্তু অর্থটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই ধরা অর্থ পৃথিবী। শরতে ধরাতল, শিশিরে ঝলমল। এরপরে আছে বসুন্ধরা। ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা। এই গানটা সকলে শুনেছো? খুব পরিচিত একটা গান। হ্যাঁ, সেই গানটার এই বাক্যটি আমরা এখানে উদাহরণ দেখছি। ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা। এরপরে আছে বিশ্ব। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। এটা একটা কবিতার লাইন, সুনির্মল বসুর কবিতা। তো বিশ্ব শব্দটির অর্থ হলো পৃথিবী। এরপরে আছে ভুবন। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। তো এই যে 6টা শব্দ পেলাম আমরা পৃথিবীর, এই 6টা শব্দ আমরা মনে রাখবো। এরপরে আছে 17। 17তে আছে ফুল। ফুলের 4টি প্রতিশব্দ আমরা দেখছি: ফুল, কুসুম, পুষ্প, প্রসূন। 4টি। ফুল দিয়ে দেখো বাক্য আছে, সবাই ফুল পছন্দ করে। এরপরে আছে কুসুম। কাননে কুসুম কলি সকলই ফুটিল। এরপরে পুষ্প। পুষ্প আপনার জন্যে ফোটে না। প্রসূন। মরি মরি, একই প্রসূন শোভায় সেজেছে আমার গৃহ। প্রসূন, পুষ্প, কুসুম এবং ফুল সবগুলোর অর্থই হলো ফুল। 18 নাম্বার বন। অটবি, অরণ্য, জঙ্গল, বনানী। সবগুলো শব্দের অর্থই হলো বন। বন্যেরা বনে সুন্দর। এরপরে আছে অটবি। অটবি বায়ু বসে উঠিত সে উচ্ছ্বসী। অটবি অর্থ বন। এরপরে আছে অরণ্য। দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর। অরণ্য অর্থ বন। জঙ্গল, জঙ্গলে বাঘ থাকে। বনানী, স্তব্ধ শরৎ দুপুরে ঘন বনানীর মধ্যে ঘুঘুর ডাক শুনিয়াছে। এই আমরা 5টা শব্দ দেখলাম, 5টা শব্দই একই অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে বন। 5টি শব্দ কি কি? বন, অটবি, অরণ্য, জঙ্গল এবং বনানী। এরপরে আছে 19 নম্বর। এখানে আমরা দেখব বাতাস শব্দের কি কি প্রতিশব্দ আছে। বাতাস শব্দের দেখো 5টা প্রতিশব্দ: বাতাস, পবন, বায়, বায়ু, সমীর। 5টি। বাতাস দিয়ে বাক্য দেখো, ঝোড়ো বাতাস সব লন্ডভন্ড করে দিল। এরপর আছে পবন। পবন বেগে সে গাড়ি চালিয়ে দিল। পবন অর্থ বাতাস। বায়, বায় অর্থ বাতাস। দক্ষিণা বায় মাগিছে বিদায় শাল বিথিকার কাছে। এরপরে বায়ু। ডাক্তার তাকে বায়ু পরিবর্তন করতে বলেছেন। এরপর সমীর। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। তো আমরা বাতাস বা বায়ুর কয়টি সমার্থক শব্দ এখানে পেলাম? 5টি। 5টি। এরপরে দেখব 20 নম্বর বিদ্যুৎ। বিদ্যুৎ দিয়েও 5টি সমার্থক শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি: বিদ্যুৎ, ক্ষণপ্রভা, তড়িৎ, বিজলি, বিজুরি। 5টা। বিদ্যুতের বাক্য রচনা হলো, বিদ্যুৎ ছাড়া মানুষের দৈনন্দিন জীবন এখন অকল্পনীয়। এরপরে আছে ক্ষণপ্রভা। ক্ষণিকের ক্ষণপ্রভায় তাকে এক ঝলক দেখলাম। ক্ষণিক মানে অল্প সময়, তো ক্ষণিকের ক্ষণপ্রভা মানে অল্প সময়ের বিদ্যুৎ আলোয়, মানে বিদ্যুতে
তাকে দেখা গেল এক ঝলক। তড়িৎ, লোকটি তড়িতাহত হয়ে মারা গেল, মানে বিদ্যুতে আহত হয়ে, বিদ্যুৎ মানে কারেন্টের শক যেটাকে আমরা বলি, ইলেকট্রিক শক, সেটা হচ্ছে তড়িতাহত হওয়া। লোকটি তড়িতাহত হয়ে মারা গেল। তড়িৎ বানানটা যখন আমরা লিখবো তখন খণ্ড ত দিয়ে লিখবো, আবার যখন তড়িতাহত লিখবো তখন তয় আকার দিয়ে লিখবো। এরপরে আছে বিজলি, বিজলি বাতিতে পুরো শহরটা যেন চমকাচ্ছে। বিজলি অর্থ বিদ্যুৎ। এরপরে বিজুরি, বিজুরি ঝলসে যেন মনে, বিজুরি অর্থ বিদ্যুৎ। এরপরে আছে রাত, দিনরাত পরিশ্রম করে চলেছি, সুখের নাগাল পাই না। এই রাত শব্দের 5টা সমার্থক শব্দ দেখব আমরা। রাত, নিশি, নিশীথ, নিশীথিনী, যামিনী। রাত দিয়ে আছে, আমরা বাক্যটা পড়লাম এইমাত্র। দিনরাত পরিশ্রম করে চলেছি, সুখের নাগাল পাই না। এরপরে আছে নিশি, নিশি শব্দটির অর্থ রাত। নিশি ভোর হয়েছে, এবার আঁখি খোলো। এরপর আছে নিশীথ, নিশীথে যাইও খুলো বনে, নিশীথ অর্থ রাত। এরপরে আছে নিশীথিনী, মধুর হলো বিধুর হলো মাধবী নিশীথিনী। এরপর যামিনী, যামিনী অর্থ রাত। কেন যামিনী না যেতে জাগারে না। তো আমরা রাত শব্দটির কতগুলো সমার্থক শব্দ এখানে দেখলাম। এরবারে আছে 22 নম্বর, রাজা। রাজার সমার্থক শব্দগুলো সবাই বলো দেখি আমার সাথে সাথে। রাজা, রাজা, অধিপতি, অধিপতি, নৃপতি, সম্রাট, সম্রাট। গুড। এই যে 5টা শব্দ দেখলাম, প্রত্যেকের অর্থই হচ্ছে রাজা। তো রাজা দিয়ে কি বাক্য আছে? খুব সহজ একটা বাক্য। আমরা সবসময় গল্পের শুরুতে এরকম বাক্য দেখি, এক দেশে ছিল এক রাজা, তারপর শুরু হয়েছে তো গল্প, তাই না? আমরা ছোটবেলায় যে গল্পগুলো শুনেছি। তো রাজা, এক দেশে ছিল এক রাজা। এরপরে আছে অধিপতি। বাবর ছিলেন ভারতের প্রথম মুঘল অধিপতি। মুঘল রাজারা যে আমাদের দেশে ছিলেন, শাসন করতেন যখন, তাদের মধ্যে বাবর ছিল ভারতের প্রথম, মুঘলদের মধ্যে প্রথম রাজা বা অধিপতি। নৃপতি, আলেকজান্ডারের মতো বীর নৃপতি বিশ্বে বিরল। নৃপতি হচ্ছে রাজা। এরপর আছে ভূপতি, ভূপতিকে দেখে মন্ত্রীবর্গ উঠে দাঁড়ালেন। ভূপতি অর্থ রাজা। সম্রাট, সম্রাট শব্দের অর্থ রাজা। সম্রাট অশোক ছিলেন জগৎ বিখ্যাত বীর। এরপরে 13 নাম্বার, 13 নাম্বারে আছে সাগর। সাগর, জলধি, পাথার, সমুদ্র, সিন্ধু, প্রত্যেকে প্রতিশব্দ এবং অর্থ হলো সাগর। সাগর শব্দের বাক্য দেখো, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। জলধি, জলধি অর্থ সাগর। উত্তাল জলধি বক্ষে কার ক্ষুদ্র তরিখানি নির্বিঘ্নে চলেছে পারে। এরপরে আছে পাথার, অকুল পাথারে আমি ভাসিয়েছি আমার তরি। এরপরে সমুদ্র, 7 সমুদ্র 13 নদীর পারে আছে এক রূপকথার দেশ। এরপরে সিন্ধু, সিন্ধু শব্দের অর্থ সমুদ্র। ওই মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। তো আমরা দেখলাম সাগর শব্দটি সমার্থক শব্দগুলো সাগর, জলধি, পাথার, সমুদ্র, সিন্ধু। এরপর আছে সুন্দর। এর আরো কয়েকটি সমার্থক শব্দ হলো মনোরম, মনোহর, রমণীয়, শোভন। সুন্দর দিয়ে বাক্য রচনা দেখো সবাই। আমাদের দেশটি খুব সুন্দর। মনোরম, মনোরম ধরনীর তুলনা হয় না। এরপরে আছে মনোহর, তার মনোহর চেহারা দেখে
সবাই মুগ্ধ হয়। এরপর আছে রমণীয়। বাহ, কি রমণীয় স্থান, এর অর্থ সুন্দর স্থান। শোভন, তার পোশাক আশাক চাল চলন বেশ শোভন অর্থাৎ সুন্দর। তো আমরা কয়টি পড়লাম আজকে? কত নম্বর থেকে? 11 থেকে। 11 থেকে 24 পর্যন্ত পড়েছি। তো 11 থেকে 24 পর্যন্ত যতগুলো সমার্থক শব্দ আছে সবগুলো তোমাদের জন্য পড়া রইল। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সবাই এই যে 24 নম্বর পর্যন্ত অর্থাৎ পৃষ্ঠা নম্বর 85 এই পর্যন্ত পড়া রইল। আগামী ক্লাসে আমি সবার কাছ থেকে পড়া ধরবো। আমি আজকে যে কয়জনের পড়া পেয়েছি ওকে মিস। 3-4 জনের পড়া নিয়েছি। আগামী ক্লাসে কিন্তু আমি প্রত্যেককে ডেকে ডেকে জিজ্ঞাসা করব, কে কোনটা বলতে পারো দেখব। তো সবাই সমার্থক শব্দগুলো শিখবে যে কোন শব্দের জি। সমার্থক শব্দ কোনগুলো। যেমন আমি আজকের মতো জিজ্ঞেস করতে পারি যে রাতের সমার্থক শব্দ কি কি, তখন তোমাকে বলতে হবে যে রাতের জন্য আছে নিশি, নিশীথ, নিশীথিনী, যামিনী, এইভাবে। ঠিক আছে? তো এইটুকু পড়া রইল, বেশি পড়া দেইনি। সবাই কিন্তু বাসায় পড়াটা শিখবে। আর এখন আমরা অ্যাটেন্ডেন্স নিব। আমাদের ক্লাসের সময় তো প্রায় শেষ। আমি চ্যাট বক্সটা ওপেন করে দিই, তোমরা সবাই এসে এখানে অ্যাটেন্ডেন্সটা দিবে। হ্যাঁ, সবাই শুরু করো। সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ হয়ে গেছে? জি মিস। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমাদের আর অল্প কয়েকটা শব্দ বাকি আছে, আমরা আজকে পড়ে ফেলি, তাহলে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। খুব অল্প। চলো আমরা আবার একটু আমাদের ওকে মিস। হ্যাঁ, আমরা আবার একটু বইটা ওপেন করি। আমরা 24 পর্যন্ত পড়েছি, 25 থেকে দেখো। সোনা, সোনা শব্দটির সমার্থক শব্দগুলো হলো কনক, কাঞ্চন, স্বর্ণ, হিরণ। তো সোনা দিয়ে কি আছে বাক্য? সোনা অত্যন্ত মূল্যবান ধাতু। এরপরে কনক, কনক কোষিত, কান্তি, কমনীয় কায়। এরপরে আছে কাঞ্চন, প্রাচীনকালে আমাদের দেশে কাঞ্চন মুদ্রার প্রচলন ছিল, অর্থাৎ স্বর্ণ মুদ্রা, সোনা দিয়ে তৈরি যে মুদ্রা সেটি। স্বর্ণ, স্বর্ণের দাম আকাশ চুম্বি। হিরণ, হিরণ জরির ওড়না গায়ে। হিরণ শব্দটির অর্থ সোনা। হিরণ লিখতে গিয়ে আবার হরিণ লিখে ফেলো না কিন্তু, সাবধান। রস্যই কাঠটা হয়ের সাথে। হ্যাঁ, তো 5টা শব্দ আমরা পেলাম সমার্থক একে অপরের। এরপরে আছে সূর্য, সূর্যের শব্দগুলো কি সমার্থকগুলো? অরুণ, দিবাকর, ভানু, রবি। সূর্য দিয়ে বাক্য দেখো, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল। অরুণ, অরুণ কিরণ দেয় মধ্য গগনে। দিবাকর, মেঘে মেঘে ঢেকে গেছে দিবাকর। দিবাকর অর্থ সূর্য। ভানু, ভানুর কৃপায় শীতের প্রকোপ থেকে উলঙ্গ ছেলেটি রক্ষা পেল। ভানু অর্থ সূর্য, অর্থাৎ সূর্যের কৃপা কি? সূর্য রোদ দিয়েছে, সেই রোদের কারণে
শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়া গেল। রবি, রবি অর্থ সূর্য, রবির কিরণ লেগে করে ঝিকিমিকি। এরপরে আছে সর্প, আমরা সবাই কি সর্প ভয় পাই? সর্প মানে কি? সাপ। সাপ, এখানে আমরা 6টা প্রতিশব্দ দেখছি। সর্প, ওহি, আশিবিষ, নাগ, ফণী, সাপ। সর্প দিয়ে বাক্য রয়েছে, সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। আশিবিষ, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আশিবিষে দংশেনি যারে। এরপর আছে নাগ, নাগ অর্থ সাপ, সর্বাঙ্গে দোষীর মোরে, নাগ নাগবালা। ফণী, প্রবাদ আছে, ফণীর মাথায় মণি থাকে। এরপর সাপ, বাপরে বাপ কত বড় সাপ। এই হলো সাপ শব্দটির প্রতিশব্দগুলো। তারপর আছে মাথা, মাথা, মস্তক, মুন্ডু, মুড়ো, শির, সব শব্দের অর্থই এক, মাথা। তার মাথায় অনেক চুল। মস্তক, মস্তিষ্ক আছে বলেই মস্তকের দাম। মুন্ডু, মুন্ডু অর্থ মাথা, কথায় কথায় সে কেন তোমার মুন্ডুপাত করে। মুড়ো, এটাও মাথা, বাবা মাছের মুড়োটি ছেলের পাতে তুলে দিলেন। শির, শির অর্থ মাথা, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। কবি নজরুলের কবিতার লাইন। এরপরে আছে চোখ, চোখ, আঁখি, চক্ষু, নয়ন, নেত্র, সব শব্দের অর্থ চোখ। তোমার চোখ দুটি খুব সুন্দর, আঁখি, তোমার আঁখির মতো আকাশের দুটি তারা। চক্ষু, চক্ষু থাকতে অন্ধের মতো চলো কেন। নয়ন, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। নয়ন অর্থ চোখ। নেত্র, তার নেত্র থেকে টপ টপ করে অশ্রু পড়তে লাগলো। নেত্র অর্থ চোখ। 30, সব শেষ আমাদের, সেটা হলো কান, কান টানলে মাথা আসে। কর্ণ, তার কথায় কর্ণপাত করো না, কর্ণ অর্থ কান। শ্রুতি, তোমার কথা বাবার কর্ণগোচর হয়নি। এরপরে আছে শ্রুতিপথ, চিৎকার করে বলো নয়তো তার শ্রুতিপথে ঢুকবে না। তো এই যে কান, কর্ণ, শ্রুতি, শ্রুতিপথ, সবগুলো শব্দের অর্থই হলো কান। তো আমরা এই সমর্থক শব্দ সবগুলো শেষ করে ফেলতে পারলাম আজকের ক্লাসে 30 নম্বর পর্যন্ত। সুতরাং তোমাদের পড়া থাকলো 11 থেকে 30। ঠিক আছে, সবাই পড়তে পারবে 11 থেকে 30 এই শব্দগুলো, সমার্থক শব্দগুলো শিখতে পারবে। 1 সপ্তাহ সময় আছে। জি মিস। জি মিস, ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আমাদের এইটুকু পড়া থাকলো সমার্থক শব্দ। আমি কিন্তু লেখাবো তোমাদের, ঠিক আছে? তোমাদের লিখতে দিব, একটি করে শব্দ বলবো, সেই শব্দের সমার্থক শব্দগুলো লিখতে হবে সবাইকে। ঠিক আছে, আগামী ক্লাসের জন্য এইটুকু পড়া। আগামী ক্লাসের জন্য পুরো শব্দ চ্যাপ্টারটাই পড়া দিলাম, একদম 1 থেকে 30 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত তো পড়া ছিলই, নতুন করে আমরা 11 থেকে 30 পর্যন্ত পড়েছি। সুতরাং এই যে পুরো সমার্থক শব্দের যে অংশটুকু 1 থেকে 30 পর্যন্ত যতগুলো সমার্থক শব্দ আছে, আমরা পারবো না করে ফেলতে? সহজ তো, পারবো? জি মিস, ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, ইনশাআল্লাহ পারবো। তো আগামী ক্লাসে আমরা এই পড়াটা পড়ছি। তো আজকের ক্লাসের সময় শেষ পর্যায়ে, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রাফি